ভেবে দেখুন তো, একটা দেশের সবচেয়ে বড় সাফল্যই যদি তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের ঠিক এমনই এক অসাধারণ গল্প শুনব। দেখব কিভাবে একটা ঈর্ষণীয় সাফল্যই দেশটিকে এক বিশাল আর একদম অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে। ৯৮%। বিশাল একটা সংখ্যা, তাই না? কিন্তু এর মানেটা কি? এর মানে হলো বাংলাদেশে আমাদের নিজেদের যে ওষুধের চাহিদা, তার প্রায় পুরোটাই এখন দেশের ভেতরের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই মেটাচ্ছে। তো এটা তো নিঃসন্দেহে একটা দারুণ সফলতার গল্প, তাই না? কিন্তু এখানে কিন্তু টুইস্টটা, এই সাফল্যটাই এখন একটা বিশাল নতুন সমস্যার জন্ম দিয়েছে। চলুন ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রথমেই আসা যাক ফার্মাসিউটিক্যালস খাতে। কেন একে পাওয়ার হাউস বলা হচ্ছে? দেখুন, সামনে যে চ্যালেঞ্জটা আসছে সেটা ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের এই সাফল্যের বিশালতাটা বোঝা খুব জরুরি। ব্যাপারটা একটু ভাবুন তো, বাংলাদেশ শুধু যে নিজেদের চাহিদা মেটাচ্ছে তাই নয়, এটা এখন প্রায় $6 বিলিয়ন একটা মার্কেট। আর শুধু তাই না, আমেরিকার ইউরোপের মতো কঠিন বাজারেও কিন্তু বাংলাদেশের ওষুধ যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ১৫০টারও বেশি দেশে। আর মজার ব্যাপার হলো, এর গতি কমার কোনো লক্ষণই নেই, বরং ধারণা করা হচ্ছে এটা সামনে আরও বাড়বে। মানে এটা আসলে দেশের সার্বিক অর্থনৈতিক সাফল্যেরই একটা বড় ছবি। তো এই যে সাফল্য, এটা কিন্তু শুধু ফার্মাসিউটিক্যালস খাতেই আটকে নেই। এর প্রভাব আরও অনেক বড়, আর এর ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের স্ট্যাটাসটাই এখন বদলে যাচ্ছে। আচ্ছা, সামনে কি হতে যাচ্ছে সেটা বোঝার জন্য একটা ছোট্ট বিষয় আমাদের জানতে হবে। সেটা হলো স্বল্পোন্নত দেশ বা এলডিসি কি। সহজ কথায়, এটা হলো জাতিসংঘের বানানো একটা তালিকা, যেখানে অর্থনৈতিকভাবে সবচেয়ে চ্যালেঞ্জের মধ্যে থাকা দেশগুলোকে রাখা হয়। আর এখানে দারুণ খবরটা হলো, কয়েক দশকের অসাধারণ অর্থনৈতিক পারফরম্যান্সের পর বাংলাদেশ এখন সেই এলডিসি তালিকা থেকে বেরিয়ে আসার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ভাবা যায় এটা একটা দেশের জন্য যে কত বড় একটা অর্জন। ব্যাপারটা অনেকটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করার মতো। যখন সবাই আপনার সাফল্য নিয়ে মাতামাতি করছে, ঠিক তখনই হুট করে আপনার স্টুডেন্ট ডিসকাউন্টটা বন্ধ হয়ে গেল, আর পরের মাস থেকেই পুরো ভাড়ার চাপ। বাংলাদেশও কিন্তু ঠিক এমনই একটা নতুন অর্থনৈতিক বাস্তবতার সামনে পড়তে যাচ্ছে। আর এখানেই গল্পের আসল মোড়টা। এই যে সাফল্য, এর জন্য কিন্তু একটা বড় মূল্যও দিতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে সেই প্যারাডক্স বা উভয় সংকট। তো সবকিছুই তো ভালো মনে হচ্ছে, তাহলে আসল সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, মূল বিষয়টা হলো বাণিজ্য নীতিতে। এতদিন এলডিসি হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় বাজারে প্রায় বিনা ট্যাক্সে বা শুল্কে জিনিসপত্র রপ্তানি করতে পারত। এটা ছিল একটা বিশাল সুবিধা। কিন্তু গ্র্যাজুয়েশনের পর এই স্পেশাল ট্রিটমেন্টটা আর থাকবে না। তখন অন্য সব দেশের মতোই বাংলাদেশকে সাধারণ নিয়ম আর ট্যাক্স মেনেই ব্যবসা করতে হবে। এর প্রভাবটা কতটা মারাত্মক হতে পারে সেটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, মানে তৈরি পোশাক শিল্পের দিকে। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে পোশাক পাঠাতে কোনো শুল্কই লাগে না, মানে 0%। কিন্তু গ্র্যাজুয়েশনের পর এটাই বেড়ে প্রায় 12% হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বিশাল আর্থিক ধাক্কা। এখন প্রশ্ন হলো, এই 12% এত বড় ব্যাপার কেন? কারণটা হলো, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মোট যা রপ্তানি করে তার প্রায় 90% হলো এই তৈরি পোশাক। মানে দেশের অর্থনীতির জন্য এই একটা খাত যে কতটা জরুরি তা বোঝাই যাচ্ছে। আর ঠিক এই খাতটাই এখন তার সবচেয়ে বড় সুবিধাটা হারাতে বসেছে। ঝুঁকিটা আসলেই অনেক বড়। আর এখানেই আসল প্যারাডক্সটা। জিএসপি প্লাস নামে আরেকটা বাণিজ্যিক সুবিধার ব্যবস্থা আছে। কিন্তু মজার ব্যাপার হলো, ওই সুবিধাটা পাওয়ার একটা শর্ত হলো কোনো একটা পণ্য খুব বেশি পরিমাণে রপ্তানি করা যাবে না। আর বাংলাদেশের পোশাক শিল্প এতটাই সফল যে সে ওই সীমা পার করে ফেলেছে। মানে দেশের সবচেয়ে বড় সাফল্যটাই এখন তার দ্বিতীয় সেরা বিকল্প পথটা বন্ধ করে দিচ্ছে। তো এই হলো চ্যালেঞ্জটা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? বাংলাদেশ কি করতে পারে? বিশেষজ্ঞরা এর জন্য একটা পথের কথা বলছেন। এই চ্যালেঞ্জটা সামাল দেওয়ার জন্য মূলত 3 ধাপের একটা কৌশলের কথা বলা হচ্ছে। চলুন এক এক করে দেখা যাক ধাপগুলো কি কি। প্রথম ধাপটা হলো যে বাড়তি সময়টা পাওয়া যাবে সেটার পুরো সদ্ব্যবহার করা। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গ্র্যাজুয়েশনের পরও আরও 3 বছর শুল্কমুক্ত সুবিধাটা চালু রাখবে। এই সময়টা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর ধাপ হল জিএসপি প্লাস সুবিধার জন্য নিজেকে যোগ্য করে তোলা। যদিও এটা পোশাক খাতের মূল সমস্যার সমাধান করবে না, কিন্তু দেশের অন্যান্য রপ্তানি খাতের জন্য এটা খুবই দরকারি। আর এর জন্য মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় 32টা আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে হবে এবং সেগুলো দেশে বাস্তবায়ন করতে হবে। আর সবশেষে 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো নিজেদের ভেতরের দিকে নজর দেওয়া।
মানে দেশের ভেতরের দক্ষতা বাড়ানো, সরকারি কাজের জটিলতা কমানো আর শিল্পগুলোকে এমনভাবে তৈরি করা যাতে তারা কোনো বিশেষ সুবিধা ছাড়াই বিশ্ববাজারে শক্তভাবে প্রতিযোগিতা করতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তাহলে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটা ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে। একটা বড় অর্থনৈতিক সাফল্যই জন্ম দিয়েছে একটা নতুন আর আরও কঠিন চ্যালেঞ্জের, আর একেই বলা হচ্ছে গ্র্যাজুয়েশন প্যারাডক্স। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এই বিশাল চ্যালেঞ্জকে তার সাফল্যের গল্পের নতুন একটা অধ্যায় পরিণত করতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।